আমার মেয়েটার কি কখনো বিয়ে হবে না মালা? এমন কি কেউ নেই যে ওকে একটু ভালোবাসবে? তুমি দেখে নিও মামিমা, পুষ্পর জন্য ভালোবাসার অভাব হবে না। ওর ভালোবাসা পাওয়ার জন্য একাধিক হৃদয় হাহাকার করে উঠবে। একাধিক হৃদয় দরকার নেই মালা। একটা হৃদয় অন্তত আমার মেয়েটাকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে তার জীবন সঙ্গী করে নিই। আমার আর কিছুই চাওয়ার থাকবে না। দূর থেকে বশির হায়াত ও নীরবে চোখের পানি ফেললেন। গোলাপগ্রাম, ঢাকার অদূরে সাভারের বিরলিয়া ইউনিয়নের তুরাগ নদীর তীরে অবস্থিত এই গোলাপগ্রাম। সবুজ শ্যামল গ্রামের মাঝ দিয়ে আঁকাবাঁকা সরু পথ, পথের দুপাশে গোলাপের বাগান। বাগানে ফুটে আছে টকটকে লাল গোলাপ, গোলাপের সৌরভ ছড়িয়ে আছে পুরো গ্রামে। গ্রামের পাকা রাস্তার পথ ধরে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে পুষ্প আর মালা। এইচএসসি পরীক্ষার পর খুব একটা বাইরে বের হওয়া হয় না তাদের, তাই ভাবলো একটু রূপাদের বাড়ি থেকে ঘুরে আসা যাক। রূপা তাদের কলেজ ফ্রেন্ড। বেশ কিছুক্ষণ পর একটা সুন্দর গাড়ি তাদের পাশ কাটিয়ে চলে গেল। পুষ্প আর মালা এক পলক সেই গাড়িটার দিকে তাকিয়েও আবারও চোখ সরিয়ে নিল। পথ দিয়ে কত গাড়ি তো চলে যায়। গাড়িটা কিছুটা পথ যেতেই হঠাৎ করে থেমে গেল। গাড়ি থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। পুষ্প আর মালার গাড়িটার উপর নজর পড়তেই দৌড়ে গেল গাড়ির দিকে। গাড়ির কাছে গিয়ে দেখে গাড়িতে আগুন লেগে গেছে, কিন্তু আগুন এখনো বেশি জায়গা ছড়াতে পারেনি। আগুন দেখে মালা খুব ভয় পাচ্ছে আর এগোনোর সাহস পাচ্ছে না। তার আশেপাশে তাকিয়ে দেখে একটা মানুষও নেই। সময়টা দুপুরের পর, তাই খুব একটা লোকজনও থাকার কথাও না। পুষ্প মালাকে ডেকে বলল, মালা, কিছু হবে না, এইদিকে আয়, ওনাদের গাড়ি থেকে বের করতে হবে। মালা আগুন দেখে ভয় পাচ্ছে, কিন্তু গাড়ির ভেতরে থাকা মানুষদের কথা ভেবে এগিয়ে গেল গাড়ির দিকে। পুষ্পমালা দুজনে গাড়ির দুই ধারের দুই দরজা ধরে টানতে লাগলো, কিন্তু গাড়ির দরজা তো ভেতর থেকে লক করা। ভেতর থেকে মানুষের কাশির আওয়াজ শোনা যাচ্ছে। হয়তো তারা ভয় পেয়ে গাড়ির দরজা খুলতেই ভুলে গেছে। পুষ্পের উপস্থিতি জ্ঞান বেশি। সে আশেপাশে তাকিয়ে রাস্তার এক পাশে থাকা একটা ইটের টুকরো হাতে নিয়ে গাড়ির জানলায় আঘাত করলো। দু তিনবার আঘাতের ফলে গাড়ির জানলাটা ভেঙে গেল। মালা ও পুষ্পকে দেখে একটা ইটের টুকরো হাতে নিয়ে গাড়ির জানলার গ্লাস ভেঙে ফেলল। দুজনেই গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, আর খুলেও ফেললো। দরজা খুলে পুষ্প গাড়ির ভেতরে দেখে একজন মহিলা, বয়স বেশি কিন্তু খুব আধুনিক। পুষ্প মহিলার হাত ধরে তাকে গাড়ি থেকে বের করে নিল। আরে, এ তো আয়েশা চৌধুরী, চৌধুরী বাড়ির চৌধুরী মা। গ্রামে সবাই তাকে সেই নামেই ডাকে। পুষ্প দু একবার দূর থেকে দেখেছে তাকে। সামনে বসে থাকা গাড়ির ড্রাইভারও ইতিমধ্যে গাড়ি থেকে নেমে পড়েছে। আগুনে তার হাতের অনেকটা অংশ পুড়ে গেছে। ওদিকে মালাও গাড়ির দরজা খুলে দেখে স্যুটটাই পরা একটা লম্বা চওড়া হ্যান্ডসাম ছেলে বসে আছে। মালা ছেলেটাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে মনে মনে বলল, দেখে তো মনে হয় এরকম একটা আস্ত গাড়ি এক হাতেই তুলে ফেলতে পারে, কিন্তু সামান্য আগুনে গাড়ির দরজা খুলে বের হতে পারে না। আশ্চর্য মানুষ। ছেলেটাও প্রচুর কাশছে। গাড়ির দরজা খুলে দেওয়ার পরও ছেলেটা গাড়িতেই বসে আছে, বাইরে যেন বের হওয়ার কথাই ভুলে গেছে। ওইদিকে গাড়ির আগুনও ক্রমশ ছড়িয়ে পড়ছে। মালা কিছুটা বিরক্ত হয়ে ছেলেটার হাত ধরে গাড়ি থেকে বের করে তাকে নিয়ে দূরে সরে গেল। ছেলেটা কাঁপা কাঁপা হাতে মালার ঠোঁট সহ মুখে হাত বুলাতে লাগলো। তারপর মালার গালে হাত রেখেই বলল, কে? ছেলেটার এমন ব্যবহারে মালা চরম বিরক্ত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাশভরা কণ্ঠে বিরক্ত নিয়ে বলল, অসভ্য, নির্লজ্জ, লম্পট একটা মানুষ। এই মাত্র আমি আপনার প্রাণ বাঁচালাম, আর আপনি এরকম একটা সিচুয়েশনেও নিজের লোভ সামলাতে পারলেন না। এই আপনাদের মতো ছেলেদের আগুনে পুড়ে মরাই উচিত। এ কথা বলে মালা ছেলেটার সামনে থেকে সরে গেল। পুষ্প আয়েশা চৌধুরীর হাত ধরে তাকে রাস্তার ধারে বসিয়ে দিল। কাশতে কাশতে ওনার এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। মনে হয় শ্বাসকষ্টের কারণে কথাও বলতে পারছে না। আয়েশা চৌধুরী পুষ্পকে গাড়ির দিকে হাত দেখিয়ে কিছু একটা ইশারা করলো। পুষ্প বুঝতে পারলো উনি কিছু একটা খুঁজছে। পুষ্প গাড়ির কাছে দৌড়ে গিয়ে দেখে গাড়ির ভেতরে একটা হাত ব্যাগ। সেই ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভেতরে অন্যান্য জিনিসের সাথে একটা ইনহেলারও আছে। পুষ্প বুঝতে পারলো ওনার হাঁপানি রোগ আছে। সেই ইনহেলারটা হাতে নিয়ে আবারও এগিয়ে গেল আয়েশা চৌধুরীর কাছে। ইনহেলারটা মুখে ধরতেই তিনি লম্বা টানে ইনহেলার নিল, আর অল্প কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে গেল।
আয়শা চৌধুরী পুষ্পের দিকে কৃতজ্ঞতার হাসি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। সঙ্গে সঙ্গে কিছু মনে আসতেই বসা থেকে উঠে গেল গাড়ির দিকে। সাথে থাকা ছেলেটাকে গাড়ির বাইরে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দাদু ভাই, তুই কেমন করে নামলি গাড়ি থেকে? কে নামালো তোকে? পেছন থেকে পুষ্প মালাকে দেখিয়ে বলল। আমার বোন মালা ওনাকে গাড়ি থেকে নামিয়েছে। মালা মনে মনে বলল, আগে যদি জানতাম ছেলেটা একটা অসভ্য লম্পট, তাহলে কখনোই গাড়ি থেকে নামাতাম না। ছি! আয়শা চৌধুরী চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। তিনি বললেন, আজ তোমাদের ওসিলায় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। তোমরা না থাকলে যে কি হতো। পুষ্প হাসি মুখে বলল, হয়তো অন্য কারো উছিলায় আল্লাহ আপনাদের বাঁচিয়ে নিতেন। আয়শা চৌধুরী তাকালো পুষ্পের দিকে। এরই মধ্যে গ্রামের কিছু লোকজন মিলে গাড়ির আগুন নিভিয়ে দিল। তারা এগিয়ে গেল তাদের দিকে। তাদের মধ্যে একজন বলল, এই একজনের জন্য সবসময় আমাদের অপেক্ষা করতে হয়। এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী, সম্মানিত আর ধনী পরিবার বলতে সবাই চৌধুরী পরিবারকেই চিনে। বিশাল বড় অট্টালিকা বাড়ি, কিন্তু কেউ থাকে না এই বাড়িতে, গোটা কয়েক কাজের লোক ছাড়া। সবাই ঢাকায় থাকে, মাঝে মাঝে গ্রামে আসে নিজেদের সম্পত্তি দেখাশোনা করার জন্য। গ্রামের স্কুল, কলেজ, মসজিদ, হাসপাতালের বেশিরভাগই জায়গা জমি খলিল চৌধুরীর দেওয়া। গ্রামের সবাই এই পরিবারকে খুব সম্মান করে। খলিল চৌধুরী মারা যাওয়ার পর এই বিশাল সম্পত্তির দায়িত্ব পড়ে তার স্ত্রী আয়শা চৌধুরীর হাতে, যাকে সবাই চৌধুরী মা বলেই ডাকে। গ্রামের স্কুলটা মেরামত করার কাজে কিছু সাহায্য দরকার। সেই জন্যই গ্রামের মানুষদের অনুরোধে বশির হায়াত সেই স্কুলের হেডমাস্টার হিসেবে আয়শা চৌধুরীর কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠি পেয়েই বড় নাতি উদয় চৌধুরীকে নিয়ে গ্রামে এসেছিল আয়শা চৌধুরী। কিন্তু হঠাৎ করেই এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। গ্রামের লোকজন অস্থির হয়ে পড়েছে আয়শা চৌধুরী আর উদয় চৌধুরীর কথায়। কোথায় ব্যথা পেয়েছে কি না সেটা ভেবে। সবার অস্থিরতা দেখে আয়শা চৌধুরী বলল, আপনারা অস্থির হবেন না, আমাদের কিছু হয়নি আল্লাহর রহমতে। আর এই মেয়ে দুটির ওসিলায় আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন। আয়শা চৌধুরী পুষ্প আর মালা দুজনের মাথায় হাত রেখে বলল, তোমরা কে? তোমাদের বাবার নাম কি? তারা কিছু বলার আগে গ্রামের একজন বলে ওঠে, ওদের মধ্যে একজন আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টারের মেয়ে, আর আরেকজন ভাগ্নি। আয়শা চৌধুরীর মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে বলল, গ্রামের স্কুলের হেডমাস্টার মানে বশির হায়াতের মেয়ে আর ভাগ্নি? পুষ্প আর মালা মাথা নেড়ে হ্যাঁ বলল। আয়শা চৌধুরী আবারও বলল, তোমার বাবা আমার খুব পছন্দের একজন মানুষ। তোমার বাবাই তো আমাকে চিঠি পাঠিয়ে আসতে বলেছিল। তোমার বাবাকে বলো আমার সাথে দেখা করতে, আর তোমরাও তার সাথে আমার বাড়িতে এসো। পুষ্প আর মালা মাথা নেড়ে হ্যাঁ বলল। মালা আর চোখে উদয়ের দিকে তাকালো। উদয় চুপ করে দাদির পাশে দাঁড়িয়ে আছে। মালা মনে মনে বলল, এত এত ভালো ফ্যামিলির একটা ছেলে এতটা অসভ্য আর লম্পট কি করে হয়? গ্রামের একজন একটা রিক্সা ডেকে আনলো তাদের জন্য। আয়শা চৌধুরী উদয়ের হাত ধরে বলল, চলো দাদু ভাই, আমাদের জন্য রিক্সা চলে এসেছে। গাড়িটার অবস্থা খুব খারাপ। তোমার কি কষ্ট হবে রিক্সায় উঠতে? না দাদিমা, আমার কোনো কষ্ট হবে না। শুধু একজনকে বলো আমাকে ধরে রিক্সা বসিয়ে দিতে। সঙ্গে সঙ্গে একজন এসে উদয়ের হাত ধরে তাকে রিকশায় তুলে দিল। পুষ্প আর মালা কিছুটা ভ্রু কুচকালো। আয়শা চৌধুরী আবারও পুষ্প আর মালার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইলে মালা আয়শা চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, ওনাকে ধরে রিকশায় তোলা হচ্ছে কেন? আমার বড় নাতি উদয় চৌধুরী চোখে দেখতে পায় না। একটা অ্যাক্সিডেন্টে তার দু চোখই নষ্ট হয়ে গিয়েছে। পুষ্প মালা দুজনেই অবাক হয়ে গেছে। বেশি অবাক হয়েছে মালা, সাথে সাথে অনুশোচনা হয়। সে তো না জেনেই অন্ধ মানুষটাকে খারাপ ভেবে তার গালে চড় দিয়ে ফেলেছে। মালা এক দৃষ্টিতে উদয়ের দিকে তাকিয়ে আছে। আয়শা চৌধুরী উদয়কে নিয়ে রিক্সা করে চলে গেল। মালা মনে মনে বলল, আশ্চর্য মানুষ, আমি ওনাকে বিনা অপরাধে চড় মারলাম, অথচ উনি একটা টুর শব্দও করলেন না। এই মালা, কি ভাবছিস? মালাকে নাড়িয়ে দিয়ে তার ভাবনা ভাঙিয়ে দিয়ে বলে ওঠে পুষ্প।
মালা মাথা নেড়ে না করলো। আজ আর তার রূপার বাড়িতে যাওয়া হলো না। নিজেদের বাড়ির দিকেই রওনা হলো আবার। ঘরে এসে মালা মনমরা হয়েই বসে আছে। ওই অন্ধ লোকটাকে এভাবে চড় মেরে কটু কথা বলায় নিজের উপরই অনুশোচনা হচ্ছে। পুষ্প ঘরে এসে মালার মলিন মুখটা দেখে তার সামনেই বসে বলল, কি হয়েছে মালা? রাস্তায় সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই দেখে আসছি তোর মুখটা কেমন যেন করে রেখেছিস। কিছু কি হয়েছে? আমাকে বল। পুষ্প, আমি না বুঝে একজনের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। কি হয়েছে? কার সাথে খারাপ ব্যবহার করেছিস? মালা পুষ্পকে সবকিছু বলল। পুষ্প সবকিছু শুনে তার কাছেও খারাপ লাগছে। পুষ্প মালাকে বলল, মালা, তোর ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, আমি ক্ষমা চাইবো, কিন্তু কিভাবে চাইবো? তার জন্য তো আমার ওনার সামনে যাওয়া দরকার। দাঁড়া, আমি সব ব্যবস্থা করছি। পুষ্প কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে গেল। বিশাল বড় বাড়ি, জমিদার বাড়ি থেকে কোনো অংশে কম নয়। বাড়ির দেখাশোনা আর পরিষ্কার রাখার জন্য 4জন কাজের লোক থাকে এই বাড়িতে। কিন্তু পরিবারের সবাই থাকে ঢাকায়। ঢাকায় তাদের নিজস্ব বড় বড় 5টা মার্কেট আছে। সেই মার্কেটের মাধ্যমেই তাদের নিজস্ব কোম্পানি চৌধুরী গ্রুপ অফ প্রোডাক্ট হাতে তাতে চলে সারা দেশের মানুষের কাছে। দেশের খুব নামি দামি ব্র্যান্ড এই চৌধুরী গ্রুপ। তাদের প্রস্তুত করা প্রোডাক্ট বিদেশেও রপ্তানি হওয়ার ফলে বিদেশেও সুনাম অর্জন করেছে চৌধুরী গ্রুপ। আয়েশা চৌধুরীর 2 ছেলে, বড় ছেলে সালমান চৌধুরী আর ছোট ছেলে সেলিম চৌধুরী। বড় ছেলে সালমান চৌধুরী কয়েক বছর আগে এক বিমান দুর্ঘটনায় নিখোঁজ হন। নিখোঁজ বলতে সেই বিমান দুর্ঘটনার পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি। তাই তার পরিবারের লোক, বিশেষ করে সালমান চৌধুরীর স্ত্রী জলি চৌধুরী মনে করে তার স্বামী এখনও জীবিত আছেন, সে একদিন ফিরে আসবে। সেই আশায় জলি চৌধুরী স্বামী মারা যাওয়ার পর তার 2 ছেলে উদয় আর উজানকে নিয়ে বেঁচে আছে। আয়েশা চৌধুরীর ছোট ছেলে সেলিম চৌধুরী আর তার স্ত্রী নাজু চৌধুরী, তাদের ঘরেও একটা প্রাপ্তবয়স্ক সুন্দরী মেয়ে আছে যার নাম উর্মি চৌধুরী। বাবা মারা যাওয়ার পর উদয়, উজান আর তাদের চাচা সেলিম চৌধুরী মিলেই এই বিশাল ব্যবসা দেখাশোনা করত। কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনায় উদয়ের 2টো চোখই নষ্ট হয়ে যায়। তারপর থেকে সেলিম চৌধুরী আর উজান চৌধুরী তাদের ব্যবসা সামলায়। বশির হায়াত এসেছে চৌধুরী বাড়িতে গ্রামের পক্ষ থেকে স্কুলের মেরামতের কাজে কিছু টাকা ডোনেশন চাইতে। পুষ্প আর মালাকেও তার সঙ্গে নিয়ে এসেছে। বশির হায়াত এই গ্রামের স্কুলের হেডমাস্টার। নিজে যতটুকু পারে এই স্কুলে সাহায্য করে, কিন্তু তার একার পক্ষে এই স্কুলের দায়িত্ব নেওয়া তো সম্ভব না। সেই সামর্থ্য তার নেই। এই গ্রামের মেম্বার চেয়ারম্যানকেও এক কথায় চোর ডাকাত বললে ভুল হবে না, সবসময় গা ছাড়া ভাব নিয়ে চলে। এই গ্রামের বিপদ আপদ আর ভরসার একমাত্র জায়গা হচ্ছে এই চৌধুরী পরিবার। স্কুলের মেরামতের কাজের কথা বলতেই গ্রামের সবাই বশির হায়াতকে বলল চৌধুরী মাকে জানাতে। আর বশির হায়াতের চিঠি পেয়ে আয়েশা চৌধুরী তার বড় নাতি উদয় চৌধুরীকে নিয়ে গ্রামে আসেন। বশির হায়াত সহ পুষ্প আর মালাকে দেখে আয়েশা চৌধুরী খুব খুশি হলো। বশির হায়াতকে নিজের ছেলের মতো স্নেহ করেন আয়েশা চৌধুরী। আয়েশা চৌধুরী পুষ্প আর মালাকে পুরো বাড়িটা ঘুরে দেখার কথা বলল। তারাও চলে গেল বাড়িটা ঘুরে দেখতে। তারা চলে যাওয়ার পর আয়েশা চৌধুরী আর বশির হায়াত কথায় ব্যস্ত হয়ে পড়ল। পুষ্প আর মালা দুজনেই হাত ধরে বাড়ির চারপাশটা ঘুরে দেখছে। পুষ্প আয়েশা চৌধুরীকে বলল, চৌধুরী দাদি, আমরা কি উপরে যেতে পারি? তোদের যেখানে খুশি সেখানেই যা। পুষ্প আর মালা দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কিছুটা দূর যেতেই পুষ্প আর মালার চোখ পড়ল উদয়ের উপর। উদয় ঘরে শার্টের বোতাম লাগাতে ব্যস্ত। আয়েশা চৌধুরী উদয়ের পোশাক সহ সবকিছু নিজের হাতে গুছিয়ে রেখে গেছে, যাতে উদয়ের কোনো কিছু খুঁজতে কষ্ট না হয়। ঢাকায় থাকলে এই কাজটা উদয়ের মা জলি চৌধুরী নিজ হাতে করেন। আজ মা নেই, তাই দাদি উদয়ের সবকিছু গুছিয়ে বিছানার উপর রেখে গেছে। উদয় শার্টের বোতাম লাগিয়ে আবার কোনো কিছু খুঁজছে। বিছানায় হাত বুলাতে বুলাতে সে একটা ঘড়ি পেল। সেই ঘড়িটা হাতে নিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। হয়তো মনে মনে ভাবছে, ঘড়ি তো মানুষ পরে সবসময় দেখার জন্য, সময় দেখার জন্য, কিন্তু এখন তার এমনই সময় এসেছে যে ঘড়ির সময় কত হলো সেটা জানতেও তার অন্য কাউকে জিজ্ঞাসা করতে হয়। নিজেই যখন সময় দেখতে পারবে না, তাহলে আর ঘড়ি পরে কি করবে? উদয় হাতের ঘড়িটা রেখে দিয়ে আবারও কিছু একটা খুঁজছে। মালা এক দৃষ্টিতে উদয়ের দিকেই তাকিয়ে আছে। পুষ্প মালার দিকে তাকিয়ে মনে মনে হেসেই তাকে হালকা ধাক্কা দিতেই মালা ভ্রুকুচকে পুষ্পের দিকে তাকিয়ে বলল,
কি হয়েছে? এভাবে ধাক্কা দিলি কেন? তুই তো উদয় চৌধুরীর কাছে ক্ষমা চাইতে চেয়েছিলি, তাই তো আমি বাবাকে বায়না করলাম আমাদের নিয়ে চৌধুরী বাড়িতে আসতে। আর এখন চৌধুরী বাড়িতে এসে উদয় চৌধুরীকে সামনে পেয়ে ক্ষমা চাইবার কথা বলে গিয়েছিস।